প্রথম কোনো মামলায় ট্রাইব্যুনালে শেখ হাসিনার সাজা, আদালত অবমাননায় 6 মাসের কারাদণ্ড। বৈষম্য বিরোধীদের ওপর পুলিশের লাঠিচার্জে উত্তপ্ত চট্টগ্রামের পটিয়া, থানা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত তারেক রহমানের, গণতন্ত্রের স্বার্থে ছাড় দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান। তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে একমত সব দল, নির্বাচনকালীন প্রধান উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়া নিয়ে ভিন্ন অবস্থান। আন্দোলনে জড়িত থাকায় একযোগে এনবিআরের 4 কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, চাকরি হারালেন তাবাসসুম। আমন্ত্রণ চ্যানেল 24 রাত 10টার খবর শুনছিলেন। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে থাকছি আমরা দুজন, আমি শাহনাজ শাহরিয়ার এবং আতিকুর রহমান। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর প্রথম কোনো মামলায় সাজা হলো শেখ হাসিনার। আদালত অবমাননায় তাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যেদিন তিনি আত্মসমর্পণ করবেন বা গ্রেপ্তার হবেন সেদিন থেকেই কার্যকর হবে সাজা। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। আর এই যেগুলো লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বক্তব্য ভাইরাল হয় শেখ হাসিনার। জুলাই গণ অভ্যুত্থানের মামলা নিয়ে দেয়া বক্তব্যের প্রেক্ষিতে হাসিনা ও আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের বিরুদ্ধে গেল 30 এপ্রিল আদালত অবমাননার অভিযোগ আনেন চিফ প্রসিকিউটর। বক্তব্যটি যে শেখ হাসিনার তার ফরেন্সিক প্রমাণও মেলে। তবে বারবার ট্রাইব্যুনালে হাজির হওয়ার আদেশ এলেও পাত্তা দেননি শেখ হাসিনা। এ মামলার অ্যামিকাস কিউরি ট্রাইব্যুনালকে বলেন, অভিযুক্তকে এ মামলায় সাজা দেয়া হবে কিনা ন্যায় বিচারের স্বার্থে সে সিদ্ধান্ত নেবেন আদালত। অবশ্য শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রের নিয়োগ দেয়া আইনজীবীর দাবি সঠিক নয় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ। বিশেষ আদালতকে রাষ্ট্রপক্ষ জানায়, সাক্ষীদের ভয় দেখাতেই এমন ফোনালাপ শেখ হাসিনার। তাকে সাজা দেয়াই হবে যুক্তিযুক্ত। পরে সবকিছু বিবেচনায় নিয়ে শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল। এটি পালিয়ে যাওয়ার পর প্রথম কোনো মামলা যাতে সাজা হলো শেখ হাসিনার। তিনি হুমকি দিয়েছিলেন যে সমস্ত অফিসার যারা এই তদন্তের সাথে অথবা বিচারের সাথে জড়িত তাদেরকে তিনি থ্রেট করেছিলেন যে তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে, এটা যেন তারা মাথায় রাখে। এই কনভারসেশনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা চলমান আছে সেই মামলার সাক্ষী, বাদী, এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মামলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লোককে তিনি হুমকি দিয়েছেন। যেদিন তিনি আত্মসমর্পণ করবেন বা গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে, এমনটি উল্লেখ করা হয়েছে রায়ে। 1973-এর 11-4 ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ, এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে। শেখ হাসিনার পক্ষে দাঁড়ানো আইনজীবী বললেন, এ রায়ে খুশি হতে পারেননি তিনি। এই যে বক্তব্যগুলি যে ইথারের মধ্যে এসছে, এইগুলির মধ্যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের কথা এসছে। এই যে ডিসক্রিমিনেশন আছে, ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি এবং এই যে রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করে বক্তব্য প্রদান করেছি। শেখ হাসিনার অন্য ফোনালাপে আদালত অবমাননার উপাদান পাওয়া যায় কিনা পরবর্তীতে তা যাচাই বাছাইয়ের কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আশুলিয়ায় হত্যার পর 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল।
বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এতে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে আসামি করা হয়েছে। এর আগে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি ও শাহিদুল ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গত বছর 5 আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান 5 জন, গুরুতর আহত হন 1 জন। পরে 5 জনের মরদেহ এবং আহত 1 জনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এবার থাকছে জুলাই অভ্যুত্থানের খবর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ অবরোধে দিনভর উত্তাল ছিল চট্টগ্রামের পটিয়া। নেতাকর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগে ওসির অপসারণ দাবিতে তারা 7 ঘন্টা অবরোধ করে রাখে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। ঘেরা হয়েছে থানা ও ডিআইজি অফিস। দিনভর স্থবিরতার পর বুধবার সন্ধ্যায় যান চলাচল স্বাভাবিক চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে। এর আগে এনসিপির নেতাকর্মীদের অবরোধের মুখে পটিয়ার ওসিকে প্রত্যাহারের আশ্বাস দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। এরপরই তুলে নেওয়া হয় অবরোধ। আমাদের প্রতি আন্তরিকতা এবং আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে আগামীকাল দুপুর 12টার মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সবাইকে এবং ওসিকে সহ প্রত্যাহার করা হবে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। দীপঙ্কর নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে পটিয়া থানায় যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার না করে পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে। এতে আহত হয় অন্তত 20 জন। ঘটনার প্রতিবাদে সকালেই থানা ঘেরাও করে বৈষম্যবিরোধী কর্মীরা। আর বেলা 12টার দিকে ইন্দ্রপুল এলাকায় অবস্থান নিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। তারা দাবি তোলেন ওসি জাহেদ নূর সহ 2 কর্মকর্তাকে অপসারণের। প্রথম দফা হামলা হয়েছে, দীপঙ্করকে গ্রেপ্তার করার জন্য আমাদের ছেলেরা পুলিশকে বলল, পুলিশ তাকে গ্রেপ্তার করবে না। প্রথমে আঘাত করা হয় আমার বন্ধু তৌকির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য। তাকে আঘাত করা হয় এবং তাকে টেনে হিচড়ে থানার ভিতরে ঢুকিয়ে ফেলা হয়। এই যে 40 জনের উপর 300 জনের লাঠিচার্জ এবং বাজেভাবে যে হামলা করা হলো, এটা যে এক প্রকার মব, সেটা ওসি কোনোভাবে বুঝে উঠতে পারছে না। যখন এই সন্ত্রাসীদেরকে ধরে নেওয়া যাওয়া হয় তখনই তারা মব বলে আখ্যায়িত করে এবং এটা তাদের একটা পলিসি হয়ে গেছে। বিকেলে ঘটনাস্থলে যান সেনা সদস্যরা। অবরোধের কারণে গুরুত্বপূর্ণ মহাসড়কটিতে বন্ধ হয়ে যায় যান চলাচল। দুপাশে ঠাই দাঁড়িয়ে থাকে শত শত গাড়ি, ভোগান্তিতে যাত্রীরা। এটার একটা আসলে সুস্থ তদন্তের মাধ্যমে এটা সমাধান হওয়া দরকার, কিন্তু এটা এইরকম জনদুর্ভোগ হইলে তো আসলে মানুষের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি প্রতি মুহূর্তে আমরা এরকম কষ্ট শিকার হয়ে যাওয়া হয়, তাহলে আমরা তো এটার জন্য সবাই ছাত্ররা জান দেয় নাই, প্রাণ দেয় নাই। যদিও অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার গাড়ি ছেড়ে দেয় আন্দোলনকারীরা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। এদিকে পটিয়ায় জুলাই বিপ্লবীদের উপর পুলিশের হামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন থেকে শিক্ষার্থীরা অভিযোগ করেন, পুলিশি হামলায় কলঙ্কিত হয়েছে জুলাই আন্দোলন। হামলায় জড়িতদের স্থায়ীভাবে বহিষ্কার করে বিচার সুনিশ্চিত ও আহতদের সুচিকিৎসার পাশাপাশি 4 দফা দাবি জানিয়েছেন তারা। একই সাথে জুলাই হত্যার বিচারেও দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশ নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পটিয়ার ঘটনার পুনরাবৃত্তি হলে আবার একটি 5 আগস্ট দেখবে জাতি। জুলাই পদযাত্রা কর্মসূচিতে এই হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা। আহ্বান জানান দলপন্থী না হয়ে পুলিশকে জনগণের হওয়ার। বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টালবাহানা মেনে নেবে না নাগরিক পার্টি। পথসভায় সাধারণের আতিথেয়তা, ফল দিয়ে স্বাগত জানান নাহিদ, সার্জিস, হাসনাতদের। কেউ আবার মুহূর্তটা বন্দী করেন মুঠোফোনে। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনের গন্তব্য কুড়িগ্রাম। যাত্রাপথেই চলে এনসিপি নেতাদের গণসংযোগ। তাদের কাছে প্রত্যাশা আর প্রাপ্তির ভাবনাটা তুলে ধরেন কেউ কেউ। দুর্নীতি আর মানুষের যদি এগুলো যদি বাঁচাইতে পারো তাহলে দেশ গড়াইতে পারো।
নাগরিক পার্টির আহ্বায়কের দাবি 1 বছরে আশানুরূপ ফল পায়নি দেশের মানুষ। জানান, জন আকাঙ্ক্ষা ধারণ করেই রাজনীতি করবে তার দল। মানুষ চায় এরকম নেতৃত্ব, এরকম রাজনীতি যেখান থেকে একটা পরিবর্তনের সূচনা হবে এবং মানুষ তরুণদের উপর আস্থা রাখতে যাচ্ছে। তাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি মানুষের কাছাকাছি যাওয়ার, মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি। বিবাদে না জড়িয়ে জনগণের সমস্যা সমাধানে কাজ করার আহ্বান জানান এনসিপি নেতারা। 24 দফার ইশতিহার ও জনগণের সমর্থন নিয়ে দলীয় প্রস্তুতির কথাও তুলে ধরেন তারা। আমাদের সবারই হচ্ছে এই কালচারাল গ্যাঞ্জাম বাদ দিয়ে মানুষের কাছে যাওয়া উচিত। ওই যে এসি রুমে বসে আমরা কালচারাল গ্যাঞ্জাম করি, তারপরে হচ্ছে হুদায় ইউজলেস কিছু ক্যাচাল আছে আমাদের, এগুলা হচ্ছে আলটিমেটলি আমাদের মধ্যে বিভাজন বাড়ায়। তাদের কণ্ঠ পুরো দেশের মানুষের সামনে, নীতি নির্ধারক মহলের সামনে তুলে ধরার জন্য কাজ করব এবং এই কাজটা যদি করতে পারি মানুষ অবশ্যই আশান্বিত হবে এবং মানুষের এই মুহূর্তে সেই আশাটা দেখছে বলেই তারা আমাদেরকে সমর্থন যোগাচ্ছে। নিরাপদে থাকা, জীবনের যে বেসিক চাহিদাগুলো আছে সেগুলো যাতে ফুলফিল হয় অ্যাজ আ সিটিজেন, সেটাই চাওয়া। এখন হয়তো আমরা রাষ্ট্র সংস্কার, সংবিধান অনেক কঠিন কথা বলি, কিন্তু চাওয়াগুলি কিন্তু খুবই সরল। কানেক্টিভিটি তৈরি করতেছি। আমাদের আন্দোলনটা শহরে হয়েছিল, গ্রামের মানুষ পার্টিসিপেট করতে পারে নাই। বাংলাদেশ পুনর্গঠনের জন্য যে নতুন আন্দোলন শুরু হয়েছে দেশ গড়ার জন্য, এটাতে গ্রাম, বাংলা, শহর, আবলা, বৃদ্ধ, বনিতা সবাই একসাথে হবে। এর আগে কুড়িগ্রামের রাজারহাট এবং পরে ঘোষপাড়ায় পদযাত্রা ও পথসভা করেন দলের নেতাকর্মীরা। যারা এই মানুষের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই সন্ত্রাস, দখলদারি এবং চাঁদাবাজির পক্ষে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে বারবার গণ-অভ্যুত্থান তৈরি হবে। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে 29 দিনের 64 জেলার পদযাত্রা কর্মসূচি শেষ হবে 30 জুলাই ঢাকায় ফেরার মধ্য দিয়ে। জুমাতুল বিদা, চ্যানেল 24, কুড়িগ্রাম। শিগগিরই লন্ডন থেকে দেশে ফেরার ইঙ্গিত দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, গণতন্ত্রের স্বার্থে ছাড় দিয়েছে বিএনপি, তাই সবাই যেন নির্বাচনের দিকে এগিয়ে যায়, সেই প্রত্যাশা তার। পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন। যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় মতপার্থক্য থাকলেও নেতাকর্মীদের সহনশীল থাকার নির্দেশ দেন তিনি। তাগিদ দেন ভিন্ন মতকে সম্মান দেওয়ার। মতপার্থক্য থাকবে, কিন্তু আমি যেহেতু বড়, স্বাভাবিকভাবেই অন্য যারা আছে, যারা আমাদের সমান নয়, অবশ্যই তাদের মতামতকে, হতে পারে তারা আমাদের সাথে কোনো বিষয়ে একমত নয়, হতে পারে আমরা তাদের সাথে কোনো বিষয়ে একমত নই, কিন্তু তারপরেও তাদের মতামতকে আমাদের সম্মান দিতে হবে, সকলের সাথে বসতে হবে, আলোচনা করতে হবে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত দেন তারেক রহমান। মানুষ বিরক্ত হয় এমন কিছু না করতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। শহীদ জিয়ার একজন সৈনিক হিসেবে, দেশনেত্রী খালেদা জিয়ার একজন সৈনিক হিসেবে আমরা এমন কোনো কাজ করব না যেই কাজে মাধ্যমে মানুষ আমাদের উপরে বিরক্ত হবে। গণতন্ত্র হুমকিতে পড়লে বিএনপি আবারও রাজপথে নামবে বলে জানান তারেক রহমান। আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। মাহফুজ কামাল, চ্যানেল 24। তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে একমত সব রাজনৈতিক দল, তবে নির্বাচনকালীন প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া নিয়ে ভিন্ন অবস্থানে তারা। আর সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আলাদা কমিটি গঠনে একমত বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুতে প্রভাব বিস্তারের অভিযোগ নতুন নয়। বুধবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার 8ম দিনের বৈঠকে প্রথম এজেন্ডা ছিল এই সীমানা নির্ধারণ সংক্রান্ত। এদিন আলোচনার টেবিলে ছিল তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের মতো বিষয়ও। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয় আগামী নির্বাচনে সীমানা নির্ধারণের কাজটি করবে নির্বাচন কমিশনের অধীনে একটি বিশেষায়িত কমিটি। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হয়েছে আমাদের দ্বিতীয় বিষয়। আজকের আলোচনায় এটা স্পষ্ট, বাংলাদেশের সকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেন এবং একটি সুনির্দিষ্ট ঐক্যমত্য আছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আগে ঐক্যমত্যে পৌঁছায় রাজনৈতিক দলগুলো, তবে প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া কি হবে এ নিয়ে ভিন্নমত ছিল রাজনৈতিক দলগুলোর। এখন যদি আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে বলতে পারি যে জুডিশিয়ারিকে বাদ রেখে
যদি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আরও 2-1টি প্রভিশন তার আগে রাখা যায়, যেটা একটা গ্রহণযোগ্য মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ হয় এবং প্রধান উপদেষ্টার পরামর্শে পরবর্তী উপদেষ্টাগুলো নিয়োগ হবে, যাদের সংসদ সদস্য হিসেবে নির্বাচনের যোগ্যতা থাকে তাদেরকে কনসিডার করা হয়। একমতে আসা যায়নি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিধি নিয়েও। কিছু দলের প্রস্তাব স্থানীয় সরকার নির্বাচনও এই ব্যবস্থায় করার। জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এই দুটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হতে হবে, এটা আমাদের দাবি এবং এটা আমাদের অভিজ্ঞতা যে তত্ত্বাবধায়ক সরকার না হলে যেমনি জাতীয় নির্বাচন কোনো নির্বাচনে হয় না, দলীয় সরকারের অধীনে একইভাবে স্থানীয় নির্বাচনও কোনো নির্বাচন হয় না। যখনই বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের সময় আসে তখন আমরা দেখে থাকি যে সরকার দল, বিরোধী দল এবং অন্যান্য দলের মধ্যে একটা সংঘাতপূর্ণ অবস্থা সৃষ্টি হয় এবং রাজপথে সেই সংঘাত অনেক সময় হত্যাকাণ্ডে রূপান্তর হয়, যেটা আমাদের ইতিপূর্বে ইতিহাস বলছে। ফলশ্রুতিতে আমরা আমাদের দলের পক্ষ থেকে একটা সুস্পষ্ট শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তীকালীন একটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ইস্যুতে আলোচনার মধ্য দিয়ে শুরু হবে পরবর্তী দিনের বৈঠক। আলোচনা হবে অমীমাংসিত অন্যান্য বিষয় নিয়েও। কমিশনকে সহায়তা করবেন সকলে, আমরা আজকে এই প্রশ্নে একমত হয়েছি। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। এনবিআরের 3 সদস্য ও 1 কমিশনারকে অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার এ সংক্রান্ত 4টি প্রজ্ঞাপন দেয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। বলা হয়েছে তাদের 4 জনের চাকরিকাল 25 বছর পূর্ণ হয়েছে, তাই জনস্বার্থ বিবেচনায় সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। যদিও বিধি অনুসারে অবসরজনিত সুবিধা পাবেন তারা। অবসরে পাঠানো সদস্যরা হচ্ছেন এনবিআর সদস্য আলমগীর হোসেন, হোসেন আহমদ, আব্দুর রৌফ ও বরিশাল কর অঞ্চলের কমিশনার মোহাম্মদ সাব্বির আহমেদ। জানা গেছে এনবিআর আন্দোলনের কারণে শাস্তিস্বরূপ অবসর দেওয়া হয় তাদের। নৈতিক মানদণ্ড বজায় রাখা সংবাদ মাধ্যমগুলোকে সহযোগিতায় জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ডক্টর সুসান ভাইস সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, মিথ্যা তথ্য ও ভুয়া খবর বড় ধরনের সমস্যা। এর একটি বড় অংশ ছড়াচ্ছেন প্রবাসে থাকা কিছু ব্যক্তি। এটি অব্যাহত বোমা বর্ষণের মতো। ডক্টর ইউনূস বলেন, শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, প্রতিষ্ঠিত গণমাধ্যমও বিভ্রান্তিকর তথ্যের উৎস হয়ে উঠছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সমালোচনা ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সাইদকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় চাকরি হারালেন লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। ফেসবুক পোস্ট দেয়ায় তার বিরুদ্ধে সরকারি চাকরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়, যেখানে অভিযোগের বিষয়ে ব্যক্তিগত শুনানিতে অংশ নেননি তাপসী তাবাসসুম। তিনি দেন লিখিত জবাব, যা সন্তোষজনক না হওয়াতে গুরুদণ্ড হিসেবে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।